বক্তব্য শুরু করি মেজর আক্তার, যেমন আপনাকে দিয়ে। রেজওয়ানা হাসান আজকে একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে তিনি বলেছেন, কিন্তু সময় যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল, মানে তিনি বলছেন তার ভাষায়, যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হচ্ছে, ব্যাপক অনিয়মের খবর তাদের কাছে আসছিল, জামায়াতের কাছে আসছিল। প্রায় 53টি আসনে এমন অনিয়মের অভিযোগ জামায়াত ইসলামী দাখিল করেছে, কিন্তু গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। তিনি বলছেন সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা রিজওয়ানা। এখন সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য কি প্রমাণ হয় যে তারা জামায়াতকে ক্ষমতায় যেতে দেয়নি? জামায়াত কি নারী অধিকার বিরোধী, তারা কি উগ্রবাদী? এই ক্ষেত্রে সাংবাদিক বলেছেন যে নারী অধিকার বিরোধী উগ্রবাদীদের একটা অংশ এখন বিরোধী দলে। সাংবাদিকের মন্তব্য ধরে কি বলা যায় যে রেজওয়ানা হাসান জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন? আপনার কি মনে হয়? এটা ইঙ্গিতে কি আছে? এটা স্পষ্ট করে বলেছে। এই মহিলা তো কোনো ইঙ্গিত করে বলে নাই, স্পষ্ট করে সুনির্দিষ্ট বলেছে। এখন এটাকে আমরা তাকে বাঁচানোর জন্য আমরা এটাকে অন্যভাবে রূপান্তর করার চেষ্টা করছি। দেখেন, এই মহিলাটা আপাত মস্তক একটা করাপ্ট মহিলা। তার নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত করাপশনের সঙ্গে সারাটা জীবন পরের টাকায়, পরের পয়সা, পরের দেয়া ওই বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং তার হাজব্যান্ড তো আমরা জানেন সে কি করেছে, কার ব্যবসাপাতি করেছে। এবং এদের মতো লোকদেরকে বিপ্লবোত্তর সরকার, অন্তর্বর্তী সরকারে কিভাবে অংশগ্রহণ করা হয়েছিল, এই যে বিপ্লবোত্তর সরকার বা আজকে যে প্রতি বিপ্লবটা হয়ে গেল, আজকে যে বিপ্লবের চিন্তা চেতনা ধারণা সব পরিবর্তন হয়ে গেল, এটার পিছনে যে কয়েকজন দাঁড়ি, তার মধ্যে অন্যতম রেদওয়ানা। এবং রেদওয়ানা যে বক্তব্যটা দিয়েছে, উনি দায়িত্বে ছিল এবং সে পরিষ্কার বলেছে যে তাই আসতে দেয় নাই। এখানে কোনো আসতে দেয় নাই বলতে জামাত শব্দটাও তিনি জামাত আসতে দেয় নাই। সে তার সে কে কাউকে আসতে দেওয়া বা না দেওয়ার, মানে একজন কেউ যদি আসতে না দেয়, একজন কেউ আসতে না দেয়, তাহলে সে কি বিশ্বাসভঙ্গতা করে নাই? সে কি দায়িত্বের প্রতি অবজ্ঞা বা বিশ্বাসঘাতকতা করে নাই? আমি দল বলছি না, তার কথা ধরে যদি আমি বলি যে উনি উনার কারণে আমি আছি, আমার হাবিব ভাই নির্বাচন করেছিল। এখন আমি যদি বলি হাবিব সাহেবকে ওই রেদওয়ানা আসতে দেয় নাই, হয়তো হাবিব সাহেব তার চোখে বিভিন্ন হইতে পারে, যেটা হাবিব সাহেব না, আদৌ হাবিব সাহেব না, কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে সে হয়তো হাবিব সাহেবকে টার্গেট করেছে। এবং আমি বলবো আজকে যে হাবিব সাহেব নির্বাচিত হতে পারলো না, এর জন্য এই রেদওয়ানা দায়ী। এই রেদওয়ানাই হাবিব সাহেবকে নির্বাচিত দেয় নাই। এরকম ভাবে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসদ সদস্যকে আসতে দেয় নাই, এটা তো সে স্বীকার করে নিয়েছে। কাজে এখানে তাহের সাহেব যে বিচার দাবি করেছে, এটা অতি ন্যায্য এবং জনগণের দাবি। বাংলাদেশের মানুষ, আপামর জনগণ মনে করে। এখন প্রশ্ন হয়েছে, জনগণের প্রতিনিধিত্ব আমরা সবাই করি না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রায় 49% প্রতিনিধিত্ব করে কাস্টিং ভোটের। আচ্ছা, 49% ভোটের, তাই তো রিপোর্টে আসছে। কাস্টিং ভোট যেটা পড়ছে সেটা প্রতিনিধিত্ব করে। কাজে সেখানে আর না কমই দেন বা 30 দেন, 30% লোকের প্রতিনিধিত্ব করে। তারপর তাহের সাহেব যা বলছে তা বাংলাদেশের শতকরা 30% লোকের বক্তব্য। এই 30% মানুষ মনে করে রেদওয়ান একজন বিশ্বাসঘাতক, একজন প্রবঞ্চক, এবং এই নির্বাচনকে সে কলুষিত করার চেষ্টা করছে, যার জন্য জনগণ তার বিচার চায়। এটা ন্যায্য, অতি ন্যায্য। না, এখন এই রেজওয়ানা হাসান যখন এই সরকার গঠিত হয়, অন্তর্বর্তী সরকার, তখন সেই সময় সেনাপ্রধান যেই নামগুলো, যে রাজনীতিবিদদের নাম, যে রাজনৈতিক দলের নাম উচ্চারণ করেছিল, তার সবার আগে জামায়াতের নাম ছিল। এবং ধারণা করা হয় এবং অনেক মানুষ মনে করেন যে জামায়াতের তারা যাদেরকে লিস্ট দিয়েছিলেন, যাদের নাম, তাদের মধ্যে যদি কোনো ঘোর আপত্তি না থাকে, তাদেরকে তারাই সরকারের উপদেষ্টা হিসেবে বিবেচনায় তাদেরকেই নেওয়া হয়েছিল। তো সেই সময় এই যে রেজওয়ানা হাসানকে নিয়ে এখন যেভাবে বললেন, সেই সময় করাপ্টেড মহিলা অথবা তাকে আরও কি কি বিশেষণ দিলেন, সেই সময় কি এটা আপনাদের মাথায় ছিল না? দেখেন, তখন যদি মহিলা সম্বন্ধে মানা করা হতো, তাহলে বলছেন নারী বিদ্বেষী করা হচ্ছে। জামাতকে কিছু নাম চাওয়া হয়েছে, কারোর এগেনস্টে ভেটো দিতে তো বলা হয় নাই।
কারো বিরুদ্ধে বলতে বলা হয়নি, বলেছে আপনার যদি কোনো প্রপোজিশন থাকে, আপনাদের যদি কোনো নাম দিতে চান তাহলে আপনারা দেন। এইভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম সংগ্রহ করেছে, কিন্তু ফাইনাল কম্বিনেশন বা নির্ধারণটা করেছে ওই চক্রগুলো যারা এটা করেছে, এবং চূড়ান্ত করেছে ঢাকা এয়ারপোর্টের ভিআইপি লবিতে বসে, আচ্ছা, যেখানে চূড়ান্ত হয়েছে। সেখানে জামাত ছিল না, সেখানে জামাত ইসলাম যায়ও নাই। ওখানে কারা ছিল? ওখানে তো আপনার নিউজে রেখেছেন কারা ছিল, আপনার তো নিউজ তো জন্ম হয়নি আপনাদের, কিন্তু তখন তো ছিল, সবাই দেখেছে যে ভিআইপি টার্মিনালে ডক্টর ইউনূস সাহেব এসে ওখানে বসে উনি নাম পরিবর্তন করে একটা নতুন তালিকা দিয়ে তারপরে উনি বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছেন। জি। তো সেই সময় যে নামগুলা সেনাপ্রধান চেয়েছিলেন, সেই সেনাপ্রধান নামগুলা চেয়েছিলেন উইথ এ গুড ফেথ, যেহেতু সেনাপ্রধান তখন বাংলাদেশে ওই অবস্থা অস্বাভাবিক অবস্থা ছিল। এখন তো অনেক কথা বলতে পারে, তখন তো কোনো রাজনীতিবিদদেরই খুব স্ট্যান্ড পয়েন্ট ছিল না ওই সময় দাঁড়িয়ে কথা বলার জন্য। এই আজকে তরুণ প্রজন্ম আমার পাশে বসে আছে, তারা তখন টকবকে তরুণ, কড়ায় তেলের মতো জ্বলছে, সেখানে কোনো কিছু পরামাত্র স্যাক করে উঠতো, কোনো কিছুই সম ছিল না। তখন ওই মুহূর্তে জিনিসটাকে ইজি করার জন্য জামাত ইসলামকে অংশগ্রহণ করার জন্য বিএনপিকে বলেছে, এর বড় বড় দলগুলোকে বলেছে, কিন্তু ওনাদেরকে তো বলে নাই, যুব সমাজদের বলে নাই, তাদেরকে বলেছে। আমাদের আসিফ মাহমুদের একটা ইন্টারভিউতে আছে, সেখানেও দেখেছেন সেই ইন্টারভিউতে সে বলেছে যে আমরা জানতাম না আমাদের বঙ্গভবনে যেতে বলছে, আমরা বঙ্গভবনে যাই নাই। তো এই যে বিষয়টা হয়েছে, তো এখন ওই সময় জামাত তার কিছু নিজের নাম দিয়েছে, জামাত অস্বীকার করে নাই। এখন রেদওয়ানাকে তো প্রতিবাদ করার দরকার নাই, কারণ রেদওয়ানা সেই তালিকায় রেদওয়ানার নাম ছিল না, থাকার প্রশ্নই ওঠে না। আচ্ছা, এটা তো প্রশ্নই ওঠে, কারণ রেদওয়ানার তো প্রশ্ন ওঠে, কারণ রেদওয়ানা তো একটা এনজিও থেকে আসছে, রাজনৈতিক দলের নাম থেকে আসে নাই। বাকিরাও তো অধিকাংশই তো অনেক মানে এনজিও থেকেই আসছিল। না এনজিওতে আসছে, ওরা দিয়েছে, এখন তাদের নাম রেখেছে কিনা জানি না, নাম নিয়েছে। জি জি। এবং তারা কারা ছিল, কেউ ছিল কিনা আমি জানি না, কিন্তু নাম তখন নিয়েছে। আমরা পত্রপত্রিকায় তৎকালীন সময় টেলিভিশনে অনলাইনে আমরা দেখেছি, আপনিও দেখেছেন, টেলিভিশন না থাকলেও একজন সাংবাদিক হিসাবে আপনি এটা সচেতন, আপনি জানেন, তখন বাধা দেওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু আজকে আপনি বলেন, একজন উপদেষ্টা এই কথা কি কখনো বলতে পারে আমি কাউকে আসতে দেই নাই? সেই ক্ষেত্রে উনি একটা শব্দ বলেছেন, জামায়াতের নাম নেন নাই, উগ্রবাদী এই শব্দটা বলেছেন। উগ্রবাদী হোক, জামাত কি উগ্রবাদী হোক, ন্যাগ্রবাদী হোক, সে কে বলার? তুমি আসতে দিবা না। উগ্রবাদী হলে তুমি আসতে দিবা না, কে? উগ্রবাদীকে তুমি ঠেকানোর কে? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কে উগ্রবাদী, কে নম্রবাদী, কে ন্যাগ্রবাদী? এই যে ডিসক্রিপশনগুলা, এই ডিসক্রিপশনগুলা যারা অতীত এভাবে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছে, তারাই ইতিহাসে আস্থা করে পতিত হয়েছে, তারাই ইতিহাসে খলনায়ক হিসাবে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, যারা বিভিন্ন বিষয়কে নিজেদের করে ডিসক্রিপশন ব্যবহার করার চেষ্টা করেছে। রেদওয়ানা হাসান তার এই বক্তব্যটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এবং এটা প্রমাণ করে এই মহিলাটা বাংলাদেশের জনগণের জন্য একটা বিশ্বাসঘাতক, এবং সে দায়িত্ব যে পালন করেছে সেই দায়িত্বে সে চরম বিশ্বাসঘাতকতা করেছে। তাকে জনগণ তার বিচারের আওতায় আনবে। সে তো পরিত্যক্ত, আচ্ছা, সে তো পরিত্যক্ত, তার এখন তো ক্ষমতা নাই আর এখন ওই বাগবাকুম করার। আমরা তো ওই মহিলা দেখেছি যে এই মহিলা কার্পেটের উপরে দিয়ে গিয়ে ড্রেন দেখতে গেছে। আচ্ছা, আমরা তো ভুলে জানি সেগুলা। আচ্ছা, কাজে আজকে আপনি যে প্রশ্নটা করছেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি একটা দায়িত্বে ছিলাম, এই দায়িত্বটা আমি ভালোভাবে পালন করতে পারি, খারাপভাবে পালন করতে পারি। জি। কিন্তু সেই দায়িত্বটা যখন আমি 10 জনকে অধিকার নিয়ে আমার প্রশ্ন ছিল, সেখানে তো আমি কারো প্রতি আমার ব্যক্তিগত মতামত বা পছন্দ চাপাই দিতে পারি না। আচ্ছা, আচ্ছা, এটা একটা অন্যায় অনুভূত ইচ্ছা। আচ্ছা, এই ইচ্ছাটা প্রকাশ করাটা তার জঘন্য অপরাধ হয়েছে। আমি আমার ভিতরে অপরাধ আছে, অপরাধ বোধ আছে, কিন্তু এটা কোনো অপরাধী না। আচ্ছা, আমার ভিতরে একজনকে মারার ইচ্ছা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না মারবো ততক্ষণ পর্যন্ত আমার অপরাধটা প্রকাশিত হচ্ছে না। তাই কাজে রেদওয়ানার ভিতরে যে হীন প্রবৃত্তি ছিল, সে হীন প্রবৃত্তিটা প্রমাণিত হয়ে গেছে। তিনি যখন প্রকাশ করে দিয়েছেন যে তিনি উগ্রবাদীদেরকে আসতে দেন নাই, এখন উগ্রবাদীদেরকে আসতে দেন নাই, এটার প্রতিবাদ তাহের সাহেব বলেছে যে একজনও যদি ওখানে উগ্রবাদী থেকে থাকে, আমার চোখে আমি মনে করি একজন হয়তো উগ্রবাদী ছিল,
মিস্টার করিম বা মিস্টার রহিম উগ্রবাদী ছিল, সে উগ্রবাদীকে আসতে দেওয়া হয়নি, অর্থাৎ তার অধিকারটাকে অবৈধভাবে হস্তক্ষেপ করে তার ন্যায্য ফসল তাকে পাইতে দেয় নাই। আচ্ছা, এটা অপরাধ। রাইট। ওকে, আমরা হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। রেজওয়ানা হাসান এবং একই সাথে খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছে জামায়াত। এই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেছে, যেটি শুনছিলেন। আপনি উচ্চ আদালতে নির্বাচনের আবেদন করেছেন, সেখানে আপনার আবেদনের শুনানির দিন ঠিক করে একটু আগে আপনি বললেন যে 11 মে সেই দিন ঠিক করেছে। আপনার অভিযোগ কি? আপনিও কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করছেন? মানে কি কি প্রক্রিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আপনার মনে হয় যে তিনি যেই অভিযোগগুলো করলেন এবং আপনার যে অভিযোগ যেই কারণে আপনি আদালতের কাছে আবার শরণাপন্ন হলেন, মানে মিল পান কোনো কিছুর? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে এই জন্য নির্বাচন পরিচালনা কমিটি বা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার আসন সহ? আমার আসন সহ, আমার কথা শেষ করতে দেন। জি। চাঁদের তো কলঙ্ক থাকে, দাগ থাকে না? তাহলে কি চাঁদের আলো দেখে কি আমরা তাকাই না? তার যে সুমিষ্ট যে আপনার যে আলো দেওয়ার সেটা আমার দিকে তাকে দেখি তো। জি। তা আমি বলছি সার্বিকভাবে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম হয়েছে। আচ্ছা। আমার ওখানে যেমন হয়েছে তার উদাহরণ দিয়েই বলবো আমি। এখানে আপনার যিনি ইউনো, সে ইউনো ছিল এখানে আপনার প্রধান উপদেষ্টার এখানে একজন সচিব ছিল, তার হলো পিএস এই জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সে নেতা ছিলেন এবং তার চাচা একসময় রংপুর গাইবান্ধার দিকে এমপি ছিলেন এবং তার নিজের আপন ছোট বোনের হাজব্যান্ড বগুড়া 4 থেকে নির্বাচন করেছেন। আচ্ছা। আমাকে হারানোর জন্যই একটা প্ল্যান করেই ইউনো নেওয়া হয়েছে, এসপি নেওয়া হয়েছে, ডিসি নেওয়া হয়েছে। আচ্ছা। এবং আমি সেটা প্রতিবাদ করে তখনই আমি নির্বাচন প্রথমে আমাকে ডিসি সাহেবের কাছে আমি আবেদন দিই যে ইউনো পক্ষপাতমূলক কার্যক্রম করছে, যতগুলি প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সবগুলি এক ধরনের প্রায় ম্যাক্সিমাম মানে জামাতের ওদের সাথে আলোচনা করে এটা করেছি। আচ্ছা। তো সেই জন্য আমি বলেছিলাম যে এগুলি পরিবর্তন দরকার। উনি সুষ্ঠু নির্বাচন করবেন না, আমার দ্বারা আমার নির্বাচন সুষ্ঠু হবে না। সেটা আপনি আগেই জানিয়েছিলেন আগে কমিশনকে? তারপর যখন রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলেন, যেহেতু উনি সহকারী রিটার্নিং অফিসার, তখন আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি চিঠি লিখি। সেই চিঠি লেখার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ডিসি বরাবর আবার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিল। আচ্ছা। সেই নির্দেশ আবার ডিসি সাহেব আমার কাছে সাক্ষী নিল, একজন এডিসি জেলার সাক্ষী নেওয়ার আমি বললাম এই হলো আমার প্রমাণ, আমার যে আমি করেছি তার আপন ভগিনীপতি বগুড়া 4-এর হলো ক্যান্ডিডেট। জি। অতএব সেখানে হতে পারে না এবং ছাত্র শিবির এবং সে হচ্ছে জামাতের এমপি ক্যান্ডিডেট। হ্যাঁ, বগুড়া। আচ্ছা। অতএব এইটা যে আমি যে সাক্ষী দিলাম এইটা রিপোর্ট এটা ডিসি সাহেব যেহেতু জামাত ফ্যামিলি জামাত, ডিসি সাহেব জামাত। হ্যাঁ, পুরাটা আমার ওখানে আমাকে টার্গেট এটা করা হয়েছে। আচ্ছা। এইটার উত্তর আর নির্বাচন কমিশন পাঠালো না পাঠানোর পরে এইভাবে নির্বাচনটা করলো। কোনোদিন সে আমার সাথে যোগাযোগ করে নাই। আমি তো একজন প্রার্থী, সে ওই জামাতের ওদের সাথে কথাবার্তা বলো ওইভাবেই সে ওদের মুখে সাজিয়েছে। সাজানোর পর যখন এইটা রেজাল্ট হলো না, তার বাধ্য হয়ে আমি তখন তাকে সরাতে পারলাম না। সে তখন তার মতো করে সে নির্বাচনটাকে সাজালো। আচ্ছা। সাজায় এবং আমার ওখানে একটা পৌরসভার ভিতরে একটা কেন্দ্রের কথাই বলি, সপ্তাহ তো বলার সময় নেই। এই যে ওইটা সারা গোলবার একটা কেন্দ্র, ওখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত একটা ওই যে নির্বাচনের যে রেজাল্ট শিট, তাতে আমার ওখানে ভোট আছে 1113, আমি ওখানে ফার্স্ট হয়েছি। জামাত ভোট পেয়েছে 995। পরবর্তী সময় যখন ইউনো অফিস থেকে যখন ওইটা দেওয়া হলো আমাকে, সেখানে 2 জনকে 995-কে দেওয়া হলো সমান। আচ্ছা। এই যে আপনি 1113 ভোট পাইলেন কিভাবে? ওই ওখানে আমার সিট আছে, ওই প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করেছে এজেন্ট সে জানাইছে, আমার এজেন্ট নিয়ে আসছে, সবার স্বাক্ষর আছে সেখানে। আচ্ছা। ওখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর আছে। আচ্ছা। ওইটা যখন ওখানে গেছে তখন ওখানে 995 2 জনকে দিলেন। আচ্ছা। ওটা আমি একটা মামলা করেছি। একটা জায়গায়
এখানে প্রিজাইডিং মানে ওটা কি প্রিজাইডিং অফিসারের সই করা হ্যাঁ, স্বাক্ষর সই করা করা, আপনার সই করা। 995 স্বাক্ষর করা নাকি না 1100? আমার 1113 হলো স্বাক্ষর করা প্রিজাইডিং অফিসার, কিন্তু সেন্ট্রালি যখন সেন্ট্রাল ইউএন আসলো- অফিসে যখন পাঠিয়ে দিতেন এটা করলো করে দিল। আচ্ছা আরেকটা কেন্দ্রে আমার ওটা আটঘরের আরেকটা কেন্দ্র, ওটা হলো আপনার একটা জায়গায়, সেখানে পোলিং অফিসার একজন মহিলাকে ওখানে দেওয়া হয়েছে, ওটা হলো যাত্রাপুর বলে, যাত্রাপুর তো ওটা কি চান্দাই, সেই মহিলা পোলিং অফিসার ওখানে না যে আরেক জায়গায় দিয়েছে। আবার ওখানে একজন পোলিং অফিসার ছিল, তাকে তার রুমে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, এবং যখন ভোট গণনা করা হয়েছে তো তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেও সাক্ষী দেবে। এরকমভাবে ওখানে অনেকগুলি জায়গাতে তারা ওই ভোট করলো কি, তারা অনেক ভোট গুনলে পারে গুনার তো নির্দেশ দিয়েছে, ভোট গুনলে পাওয়া যাবে যেখানে ওই ধানের শীষের ভোট দাঁড়িপাল্লার ভিতরে ঢুকানো আছে। আচ্ছা, এইভাবে অনেক অনিয়ম করেছে তারা, যেটা মানে এই ইঞ্জিনিয়ারিং গুলো হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এখন করেছে, এটা কি জায়গা আপনারা- বেশি করেছে। আচ্ছা, আমার ওখানে এটা করেছে, যেমন পাবনা 3 সেখানে ওখানে নির্বাচনের সময় ওখানে শেষ পর্যন্ত আপনি হারলেন কত ব্যবধানে? শেষ পর্যন্ত দেখানো হয়েছে? 3801 ভোট দেখাচ্ছে আমাকে। প্রথম দেখালো ব্যবধানে? 1176, পরে দেখালো 1857, তারপর এখন সর্বশেষ এটা দিয়েছে। মজার ব্যাপার হলো প্রথম পর্যায়ে এই যে বাতিল যে ভোট, সেই ভোট কিন্তু সংখ্যা 6500 ছিল না। আচ্ছা, আমাকে যখন 3801 ভোটে হারানো দেখা, তখন ওখানে দেখানো হচ্ছে 6413 ভোট হলো, এরকম একটা ভোটের সংখ্যা হলো বাতিল ভোট। আচ্ছা, এবং এখানে আমি এটা কি নিশ্চিত শুধুমাত্র আপনার ভোট নাকি জামায়াতের এখানে ভোটও কি আছে? হয়েছে না, জামাতের ভোটের ওখানে নাই। আমি বলি যেখানে ধানের শীষের ভোটে সিল মারা আছে, আচ্ছা, সেখানে দেখা যাচ্ছে আরো 2-3টা আমি খুঁজে পাবো আর কি, আর 2-3টা প্রতীকে সিল মারা হয়েছে, মেরে বাতিল করা হয়েছে। আচ্ছা। দেখা দিতে হবে, ও ইচ্ছা করে বাতিল, ইচ্ছাকৃত এটা করেছে। এবং এটা না, একদম ইচ্ছা করে সেটা আপনি কিভাবে এটা প্রমাণ ইচ্ছাকৃত। করবেন? আগে তো আমার কাছে একটা হিসাব তো আসলে এটা, তারপরে ওটা বাড়লো কি করে, এটা তদন্ত করলে পরে যখন ভোট পুনর্গণনা হবে তখন এটা বোঝা যাবে। আচ্ছা, এরকম কিছু কিছু জায়গায় আচ্ছা, ঘটনা ঘটেছে সারা বাংলাতে। সার্বিক অর্থে যেমন ভোট কেন্দ্রে সিল মারা, জোরকে সিল মারে না, জামাত এখানে ভোট চুরি করছে। আচ্ছা, একই ওই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার একই, আচ্ছা, ওনারা যোগসাজশ করে আপনার যোগসাজশ বক্তব্য করে হচ্ছে ওরা কালি জি, দেয়নি, জি, কালি না কালিও দিয়ে দেয়নি। তারা, কালি না দিয়ে তারা ভোটারকে বিভিন্ন- কালিও দেয়নি, অনেক নখে? অনেক ক্ষেত্রে অনেককে দেয়নি না, যে একাধিকবার দেওয়ার সুযোগ আচ্ছা, পেয়েছে। আমি শেষ তার করি। মানে আপনার এখানে আমার ইঞ্জিনিয়ারিং এটা হয়েছে। করেছে, কিছু জায়গা করেছে। জি, এবং তারপর দেখেন জি, যে আজকে জামাত যে দাবিটা করতেছে আর রিজওয়ান হাসান যে দাবিটা করতেছে, দাবিটা একদম অমূলক এবং উনি মিথ্যাচার করেছেন, মানে পরিপূর্ণ একটা নির্বাচন করে বিতর্কিত করেছেন করেছেন আর কি। এটার জন্য ওনার মানে ওনার বক্তব্যটা কি ঠিক আছে নাকি? অবশ্যই ঠিক নেই। তার কারণ বিএনপির এই যে রেজাল্ট যেটা, জি, আমি আপনার এখানে একেবারে জোর করেই বলবো না, যুক্তিতে বলবো, বিএনপি যদি এই 89 জন, সম্ভবত 89 জন যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, তাহলে জামাতের আসন কমে আসতো 20টার নিচে। আচ্ছা, আমার ওখানে যখন বিদ্রোহী প্রার্থী ছিল 2 জন, পরে 1 জন হয়ে গেল, পরে একজনও শেষ পর্যন্ত আমাকে হারানোর জন্য ধানের শীষের বিরুদ্ধে গেল। বিরুদ্ধে হারানোর জন্য দাঁড়িপাল্লার পক্ষে গেল। আচ্ছা, ওটা তো কারচুপি আছেই, প্রশাসন কারচুপি এটার সাথে যোগ হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগের সাবেক দুর্নীতিবাজ ভূমিমন্ত্রী, পুরো পরিবারের দুর্নীতিবাজ শামসুর রহমান শরীফ ডিলু ভাই প্রয়াত, তার ছেলে সর্বশেষ যে বিনা ভোটে নির্বাচিত 24 সালে, সে লন্ডনে আছে, প্রচুর টাকা পয়সা লুটপাট সেখানে আছে। ওখান থেকে স্কাইপে আওয়ামী লীগের নেতৃত্বকে ডেকে বলে দিল, সেখানে জামাতের ওখানে ওদের প্রতিনিধি ছিল, এবং আমার যে দলের মধ্যে সাবেক এমপি জি, যিনি বিদ্রোহী ছিল পরে সমর্থন করলো, জি, ওই কুচক্রি ছিল, আগের বারও ছিল, তারা থেকে ওখানে সিদ্ধান্ত দিয়ে দিল যে কোনো মূল্যে হোক হাবিবকে হারাতে হবে, ধানশীষকে হারাতে হবে। এইভাবে করলো, প্রশাসন কারসাজি করে এটা হারানো হয়েছে। এখন এই জন্য আমি বলবো যে সার্বিক নির্বাচন নিয়ে যদি বিএনপি যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, আজকে কথা বলে বলার সুযোগ থাকতো না। বিএনপি অবশ্যই বিএনপি 270 আসন পেত না, মিনিমাম। বিএনপির মতো বড় দল, ধরেন 270 আওয়ামী লীগের আগের নির্বাচনে আওয়ামী লীগেরও এরকম বিদ্রোহী প্রার্থী ছিল, না, বিদ্রোহী প্রার্থী বিএনপিরও ছিল ছিল তখন তো- আগেও। না আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সে কখন ছিল? 2001-এও তো বিএনপির বিদ্রোহী প্রার্থী হ্যাঁ, ছিল। ছিল। 96-তে ওইটা এত ছিল না। আচ্ছা, এইবার যেটা আওয়ামী লীগ যেবার 2024 সালে
আওয়ামী লীগ ভোটারদের আচ্ছা ভোটারদের আনার জন্য সেটা অন্য না, আনার জন্য অন্য আরেকটা তারা আলোচনা। আপনি একাধিক বলতে পারেন প্রার্থী এত দিয়েছিল। ছিল না, কিন্তু এত ছিল না। যেহেতু বিএনপির এই যে 17 বছরে ত্যাগ তিতিক্ষা অনেক বেশি, যেমন আপনার ওখানেই দেখবেন যে ক্যান্ডিডেট যারা একাধিক নিশ্চয়ই অ্যাপ্লিকেন্ট ছিল, তাদের না, ত্যাগ এত বেশি। ওরা ইচ্ছা করে সব জায়গায় সব একটা আচ্ছা, কিন্তু রেজওয়ানা হাসানের এই রেজাউল হাসান বক্তব্য, যেটা বলেছে, জি, রেজাউলের কথাটা আমি মোটেই সমর্থন করি না। এবং জামাত ইসলাম ভোট ছিল সর্বশেষ হলো 8%। তারা 54 বছর স্বাধীনতা, 54 বছর বয়সে একবার বিএনপির সাথে 91 সালে কিছুটা সমঝোতা থেকে 18টা আসন পেয়েছিল। আর 4 দলের জোটগতভাবে তারা 2001 17টা আসন পেয়েছিল। জি, এই 35টা আসন বাদ দিয়ে টোটালি সারা বাংলাদেশের জনতা মাত্র 53টা আসন তারা পেয়েছে, মাত্র 53টা আসন পেয়েছে। তারা 31% ভোট পাবে, 70টা আসন পাবে, তারপর তারা বলবে যে কারচুপি হয়েছে, এটা কথা একেবারে অমূলক। আওয়ামী লীগ এখানে মানে রেজওয়ানা হাসানের ইয়েটাও বক্তব্যটাও ভুল আর জামাতের বক্তব্যটাও ভুল। এবং এটা একটা নির্বাচনকে সে এটা বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে। এবং এখানে যে কথাটা বলে যে একটা মানুষ জামাতকে কেন ভোটটা দিবে বলেন আপনি, কেন, কোন কারণে দেবে? স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল না। এখন বলতে পারেন এই কথা এখন শুনতে চায়, হ্যাঁ অবশ্যই শুনতে চাই। যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থী না থাকতো তাহলে সেটা প্রমাণ হয়েই যেতে পার, 270 আসন পাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ জামাতকে পরিত্যাগ করেছে। এবং এই যে 15.5 বছর তাদের যে ওই যে যুদ্ধ অপরাধের দায়ে তাদের বিচার হওয়ার সময় তাদের যে লোকজন রাস্তায় জীবন দিয়েছে, কিছু আহত হয়েছে, কারাগারে গেছে, এরপর এই 15.5 বছর একটা জায়গায় দেখান জামাত তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, লোডশেডিংয়ের বৃদ্ধি, সারের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম মিছিল করতে কোথাও গুলি খেয়ে রাজপথে মারা গেছে। একটা জায়গায় দেখান, একটা জায়গায় দেখাতে পারবেন না। এবং তারা সেখানে তাদের কোনো গোপন বৈঠক করতে গিয়ে তাদের মেয়ে কর্মী ধরা পড়েছে, ছাত্রী সংস্থার কর্মী ধরা পড়েছে, তাদের কর্মী ধরা পড়েছে। কিন্তু রাজপথে মিছিল করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যেমন আমাদের কর্মীদের ডাইরেক্ট গুলি করে পুলিশ মেরেছে বা আওয়ামী লীগের লোকেরা মেরেছে। আমি নিজেও মিরপুরে গেছি, আমি আহত হয়েছি। আমি একটা সিনিয়র মানুষ, আমি পাবনা জেলা বিন্দু আহ্বায়ক। আমাকে ওখানে সেই রাস্তায় আমাকে এমনভাবে পিটানো হলো, আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তো ছুরিকাহত হয়তো মৃত্যুর হাতে বেঁচে আসে, মারাই গেছে। তারা কেন তাদেরকে ভোট দেবে? আচ্ছা, কোন কারণ, কি কাজটা তারা করেছে? আচ্ছা, দেশের জন্য কোন কাজ করেছে, দেশের মানুষের আন্দোলনের জন্য কোন কাজ করেছে, দেশের মানুষের স্বার্থের কোন কাজটা করেছে? আর বিএনপি এই যে কয় বছর 1 কোটি লোক আমরা আসামি, আচ্ছা, 1 লক্ষ মতো মামলা, আমরা কতবার আমরা রিমান্ডে আচ্ছা, গেছি। এই কথার উত্তর আমি এই জন্য বলি যেমন আপনার কাছে তাদের রেখে দিলাম যে জামাতের আসলে এরকম কোনো কিছু আছে কিনা। এত ভোট পাওয়ার এখানে কোনো সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা, আওয়ামী লীগ যদি ভোট না দিত তাদের আমরা আবার আসবো। ফারুক হাসান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনি কি বলবেন যে এই যে উনি যে অভিযোগটা করলেন যে কৌশলে হারানোর জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য যত রকমের উপাদান দরকার, ধরেন প্রশাসনের সর্বস্তর, যেমন ডিসি, এসপি, আপনার ইউএনও, তারপরে হচ্ছে যাদেরকে পোলিং অফিসার বা নির্বাচনের রিটার্নিং অফিসার যারা ছিলেন, এই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং করে কি এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা এখন যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? আর রেজওয়ানা হাসানের বক্তব্য, আপনি কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলেই হয়েছে এবং উগ্রবাদী শব্দটা ব্যবহার করলেও এটা জামাতকে মিন করে তারা এই কথাটা তিনি বলেছেন কিনা, যে তাদেরকে ঠেকিয়েছেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে অনেকেরই অনেক অভিযোগ আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যেহেতু 13টি নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এই 13টি নির্বাচনের মধ্যে সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমি মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনের যে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট যেটা, এই যে এই নির্বাচনে প্রাণহানির সংখ্যা একবারেই 0, যে কোনো প্রাণহানি হয় নাই। দ্বিতীয়ত, এই নির্বাচনে আমরা ব্যাপক যে ভোটারের উপস্থিতি, যেটা নিয়ে আমরা নিজেরাও শঙ্কায় ছিলাম যে আসলে জনগণ যেহেতু দীর্ঘ 15-16 বছর ভোট দিতে পারে নাই, একটা হিউজ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল, এরা বিগত 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এরা অ্যাকচুয়ালি আসলে ভোট কেন্দ্রে সঠিকভাবে যেতে পারবে কিনা, ভোট কেন্দ্রের পরিবেশটা কীরকম থাকবে, নির্বাচনী আমেজ আসলে ওভাবে ক্রিয়েট হবে কিনা, এই যে নানামুখী আশঙ্কা, এই আশঙ্কা উড়িয়ে আমরা কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এখন আসলে অভিযোগগুলো কোন জায়গা থেকে আসছে আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি অভিযোগ করছে ঠিক বিএনপি যে জায়গায় পরাজিত হয়েছে ঠিক ওই আসনগুলোতে। আবার সেম জায়গা থেকে আপনি যদি দেখবেন বা খেয়াল করবেন, জামাত একই অভিযোগ করছে ঠিক ওই জায়গায় যে জায়গাতে তাদের প্রার্থীরা পরাজিত হয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ আপনার জামাত দুই দলেই দেখবেন
তারা যে সকল আসনে বিজয়ী হয়েছে ওই আসনগুলি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, সমালোচনা নেই, অভিযোগ অনুযোগ কোনোটাই নেই। মানে ওই সকল আসনে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে। বাট যে আসনে বিএনপি হেরেছে সেখানেই প্রবলেম, আবার যে আসনে জামাত হেরেছে সেখানেও প্রবলেম, মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। অদ্ভুত। তো এই অভিযোগ বিগত সময়েও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। তো এটাকে আসলে আমি খুব মেজর অ্যাঙ্গেল থেকে দেখি না বা দেখার চিন্তাও করি না। যেহেতু নির্বাচনটি অবাধ সুষ্ঠু হয়েছে, আমরা আসলে এই নির্বাচনের যেটা ধারা, যেটা ইতিহাস, যে একটা নর্মস আমরা ইতিমধ্যে তৈরি করেছি, এটা আসলে আমরা কন্টিনিউ করতে চাই, ধরে রাখতে চাই। দ্বিতীয়ত এবার আসেন এই যে নাম দেওয়া নেওয়া নিয়ে একটা প্রশ্নকে যখন আগে আমার মেজর ভাইকে আপনি করলেন, আখতারুজ্জামান সাহেবকে প্রশ্ন করলেন যে রেজওয়ানা হাসানের নামটা জামাতের তালিকা থেকে আসছে বা এই টাইপের আসছে, তারা বলছেন যে না আসে নাই। মানে আপনি এরকম একটা প্রশ্ন করেছিলেন আগে। যাই হোক, এখন দেখেন 5ই আগস্টের পরে এই যে ইন্টারিম সরকার যে ফর্ম হলো, এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে। মানে এই বিগত 54-55 বছরে এরকম কোনো এনভায়রনমেন্ট আমরা কিন্তু দেখি নাই, পাই নাই, হয় নাই। সুতরাং এটা একটা টোটালি ভিন্ন রকম একটা এনভায়রনমেন্ট, যে বাংলাদেশের একটা রানিং গভর্নমেন্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। এরকম পরিবেশ তো এই 55 বছর আসে নাই। তো যেহেতু এবারেই ফার্স্ট, এবারেই প্রথম এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে আসলে দেশটাকে কিভাবে আমরা রান করাবো, সামনের দিকে এগিয়ে নেব, ওই সময় আসলে বিএনপি বলেন, বিএনপি তো বড় দল, নাম্বার 1 পলিটিক্যাল পার্টি নিঃসন্দেহে, তো ওরাও তো আসলে বুঝতে পারে না যে এই মোমেন্টে আমরা কি করব। তারপরে জামাত ইসলাম সেম। তো ওই জায়গাতে সেনাবাহিনী একটা স্টেক নিয়ে তারা কিন্তু হালটা ধরেছিলেন, এবং সেনাপ্রধানকে স্যালুট জানাতেই হয়। তিনি যদি ওই মোমেন্টে হাল না ধরতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন দিকে যেতেই পারতো না। আমি যে পয়েন্টে আসবো, ধরেন জামাতের তালিকা থেকেই একজন আসছে, ফর এক্সাম্পল সেটা রেজওয়ানা হোক বা অন্য কেউ হোয়াট এভার, বা বিএনপির তালিকা থেকে আসছে। এখন বিএনপির তালিকা থেকে বা জামাতের তালিকা থেকে আসলে পরবর্তীতে তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে বিএনপি বা জামাত সমর্থন করবে, এটা আপনি কেন ভাবেন? যেমন ধরেন ডক্টর খলিল সাহেব, বিএনপি কিন্তু কিছুদিন আগে উনার বিরুদ্ধে একবারে কড়া বক্তব্য এবং ওনার পদত্যাগও দাবি করছে। তো সেই খলিলকে বিএনপি এখন তার এই গভর্নমেন্টে ফরেন মিনিস্টার বানায় নেই, তাহলে তো ওই প্রশ্নটা এখানেও করা যায়। তো সুতরাং আমার তালিকা থেকে আসছে, দ্যাট মিনস আমি এখানে প্রশ্ন করতে পারবো না, তার কর্মকাণ্ডের সমালোচনা করতে পারবো না, এটা আসলে ভাববার কোনো কারণ নেই। সুতরাং রেজওয়ানা হাসান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি যদি এই বক্তব্যে আসি, আমি মনে করি যে এই 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে অনেকেই এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছেন, যেমনটা আমরা বিগত 15-16 বছর দেখেছি যে অতি আওয়ামী লীগ হওয়ার একটা ব্যাপক প্রবণতা। সেটা সাংবাদিক বলেন, সিভিল সোসাইটি বলেন, ওই বিজনেসম্যান বলেন। কোনো বিজনেসম্যান তো বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি বা আমরা জীবদ্দশায় আপনার পাশে থাকতে চাই, এমনকি মৃত্যুর পরও আপনার সাথে থাকতে চাই, এরকম বক্তব্য দিয়েছে। আবার অনেক গণমাধ্যমকে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানকে বাংলাদেশের নাম্বার 1 ভিলেন বানিয়েছিল। ঠিক একই গণমাধ্যম, একই ইন্ডাস্ট্রি, একই ফ্যাক্টরি, একই কারখানা, এখন তারেক রহমান বাংলাদেশের নাম্বার 1 হিরো। তো সুতরাং এগুলো তো আমাদের একবারে উজ্জ্বল উদাহরণ না, কিন্তু এই বক্তব্য আমি আসবো রেজওয়ানা হাসান কিংবা তার যে টিম যারা বিগত সময় দায়িত্ব পালন করেছে, এদেরকে নিয়ে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নেই। এদের প্রত্যেকের নামে কম কিংবা বেশি অভিযোগ আছে, অনুযোগ আছে। এখন অনেকেই হয়তো তাদের এই যে অভিযোগ, অনুযোগ বা সমালোচনা বা এই যে ধরেন যে করাপশনের যে নানা রকম নিউজ ইতিমধ্যে বের হচ্ছে, এগুলোকে ঢাকার জন্য হয়তো বা এরকম হতে পারে যে অতি বিএনপি সাজার একটা প্রবণতা। তিনি যেমন এই যে বক্তব্যে বলেছেন উগ্রবাদী বা উগ্রপন্থীদের আসতে দেন নাই। আসতে দেন নাই কোথায়? পাওয়ারে। তাহলে নিশ্চয়ই যে সকল রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি কিংবা ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বা করেছে, তাদের মধ্যেই কোনো না কোনো গ্রুপ, দল বা ব্যক্তি উগ্রবাদী, ওদেরকে মিন করেছে। যারা ইলেকশনে অংশগ্রহণ করে নাই তাদেরকে কিন্তু তিনি মিন করেন নাই, যারা করেছে তাদেরকে মিন করেছে। তাহলে এখন বিএনপির সাথে যারা এলাই, এরা তো ইসলামপন্থী ওরকম দল না, বা ইসলামপন্থী বা কোনো পলিটিক্যাল পার্টিও বিএনপির সাথে নাই। জামাত ইসলাম 11 দলীয় জোট করেছে, ওখানে ইসলামপন্থী এবার ওই 6-7টা বোধ হয় না, বেশি বেরো, মোটা দাগে মানে ইসলামপন্থীদের নিয়েই 2-1টা বোধ হয় লিবারেল দল আছে, তাদেরকেই মানে সভাপতি মিন করেছে, এটা ধরে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এরকম আসলে বক্তব্য দিতে পারেন কিনা, এটা একটা বড় প্রশ্নের বিষয়, বড় প্রশ্ন। বিকজ তিনি কিন্তু ওই নির্বাচনের দায়িত্বে ছিলেন, স্টিল নাও, মানে ওই মোমেন্টে তিনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অংশ। তিনি সরকারের অংশ থেকে তার আমলে, তার কন্ডাক্টে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি এখন এসে ওই নির্বাচন নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে সম্ভবত ওই আঙ্গুলটা আপনার দিকেই যাবে। এখন তিনি আসলে
তার এই যে বিগত সময়ের এবং তার হাজব্যান্ডের নিয়ে আমাদের আখতারুজ্জামান ভাইও বললেন যে অনেক এরকম ধরেন যে ফিরিস্তি কিন্তু আছে, হ্যাঁ, তিনি কার সেই বিশাল সাম্রাজ্য টেকেল দিয়েছেন সেটাকে ধরে রেখেছেন, এটাও কিন্তু আমরা জানি। তো সুতরাং এই যে একটা ব্যবসায়িক সাম্রাজ্য ধরে রাখার যে বিগত সময়ের একটা হিস্ট্রি তার মানে আসছে ব্যাকগ্রাউন্ডে, এটাকে আসলে লিগালাইজ করার জন্য, ঢাকার জন্য, কিংবা কোনো না কোনোভাবে যদি নিজেকে অতি বিএনপি প্রমাণ করা যায়, তাহলে হয়তো বা বিএনপি গভর্নমেন্ট এই বিষয়গুলো নিয়ে খুব একটা নাড়াচাড়া করবে না, বা বিএনপির যেহেতু নেতৃত্বাধীন এখন সরকার, মিডিয়াও হয়তো বা এই বিষয়টা নিয়ে খুব একটা নাড়াচাড়া করবে না। এই ভাবনা থেকে তিনি হয়তো বা নিজেকে বিএনপি মনা বা অতি বিএনপি প্রমাণ করার একটা চেষ্টা থেকে এই কাজটা করেছেন। তবে এটা যে বিএনপির জন্য একটা বড় ধরনের হিতে বিপরীত হয়ে যাবে এটা তিনিও ভাবেন নাই, তবে বিএনপিকে ভাবতে হবে। আমি আবারও বলছি, অতি বিএনপি সাজার যারাই চেষ্টা করবে এরা প্রত্যেকেই বিএনপির জন্য হার্মফুল, ক্ষতিকর, যেটা বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে আমরা একবারে প্রমাণ সহ দেখেছি। আচ্ছা, তাহলে ছোট করে বলবেন যে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছে জামাত। Of course, এখন করা উচিত, তাকে করা উচিত। কে জিজ্ঞাসাবাদ করবে? গভর্নমেন্ট কোন করবে, সংস্থা? সরকারের এজেন্সিগুলো করবে, গোয়েন্দা সংস্থা করবে, পুলিশ করবে, র্যাব করবে, তাদের দায়িত্ব। তারা তো এখন আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে। আচ্ছা আচ্ছা, মেজর আখতারুজ্জামান, আপনি যদি একটু বলেন যে আওয়ামী লীগের সময়ে নানা চড়াই উতরাই পেরিয়ে আপনি বিএনপিতে যখন ছিলেন, বিএনপিতেও আপনি চড়াই উতরাই পার করেছেন এবং শেষ পর্যন্ত জামাতে যোগ দিলেন। অনেকের ধারণা ছিল জামাতে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার হয়তো নির্বাচন করা, সেই নির্বাচনেও আপনাকে দেখলাম না। এখন জামাতে যোগ দেওয়ার পর আমরা বাংলাদেশ সাধারণত দেখি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। জামায়াতে আপনি যোগ দিলেন কি চিন্তা করে? আপনি যদিও এই বিষয়ে বলেছেন, কিন্তু এর সাথে এটা কি যুক্ত করবেন যে এখন কি আপনার মনে হয় যে আপনার সাবেক সহকর্মী অনেকেই মন্ত্রী, এমপি হয়েছেন, নিশ্চয়ই তাদের সাথে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা হয়, আপনার কি মনে হয় কোনো সময় যে ভুল হয়েছে জামাতে জয়েন করে? এবং একই সাথে তার যেই প্রশ্নগুলো উত্থাপন তিনি করেছেন যে গত 16-17 বছর বিএনপির যে স্যাক্রিফাইস, রাজপথে বিএনপি যেভাবে মানে তুলেছে, মানে বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলেছে, এবং যেভাবে তাদের যে ত্যাগ, মার খাওয়া, জেলে যাওয়া, গুম হওয়া, হত্যাকাণ্ডের শিকার হওয়া, সেভাবে জামাতের কোনো কিছু নাই বলে তিনি অভিযোগ করেছেন। দুটি বিষয়। দেখেন, আপনি প্রশ্নটা ব্যক্তিগতভাবে করেছেন, আমি দলে যোগদান করেছি জেনে বুঝেই, আচ্ছা, এবং আদর্শিকভাবেই আমি অংশগ্রহণ করেছি। আদর্শগত কারণে আমি তো বিএনপিতে ছিলাম না, জি, আমি দল পরিবর্তন করি নাই। আমি 2022 সন থেকে বিএনপি থেকে বহিষ্কৃত, অর্থাৎ বিএনপির কোনো পদ, পদবি এবং সাধারণ সদস্য পদ আমার ছিল না। জি, একটা রাজনৈতিক পরিচয়বিহীন ব্যক্তি ছিলাম। কাজে আমি বিএনপি তো আমাকে নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু আমাকে নেয় আর 3 বছর। ফলে আমি দেখেছি বেটার বিকল্প কি। আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, সে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম বিকল্প কি, এবং সেখানে ধর্মভিত্তিক চেতনা আছে। যেহেতু আমরা বাংলাদেশের 90% মুসলমান, মুসলমানের ইচ্ছা, মুসলমানের আশা আকাঙ্ক্ষা কোথায় গেলে প্রতিফলিত হবে। জি। এখন আমার বয়স হয়েছে, আমাদের বাংলাদেশে সবসময় কি হয়, বয়স বাড়লে পরে আমরা অনেক বেশি ধার্মিক হয়ে যাই, ধর্মের প্রতি আমাদের আনুগত্য বেড়ে যায়। আমার যখন ইয়াং বয়স ছিল তখন মনে করতাম নিজেই সব কিছু করতে পারবো, অনেক সময় আল্লাহর নাম নিয়েছি বা নেই। কিন্তু এখন প্রতি পদে পদে আল্লাহর নাম নেই, ইনশাল্লাহ বলি, মাশাল্লাহ বলি। কেন? মনে হয় যে আমি একা এখন আর পারবো না, একা কোনো কিছু করার মতো ক্ষমতা আমার রহিত হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার সেই ঐশ্বরিক ক্ষমতাটা পাই, তা আমি অনেক কিছু করতে পারবো। সেই চিন্তা চেতনা থেকে আমি মনে করেছি বিএনপির থেকে যদি পরিবর্তন করতে হয়, আমাকে নতুন রাজনীতির পরিচয় যেতে হয়। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আপনার 75 বছর বয়স, রাজনীতি করার দরকারটা কি? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি যে আমি দেখছি যে রাজনীতিতে এখনো, যেমন আপনি প্রথম যে হেডলাইন দিয়েছেন, নেতা বদলায়, দল বদলায়, জি, কিন্তু জনগণের ভাগ্য আশার পরিবর্তন প্রতিফলন হয় না। জি, তা আমিও মনে করি জনগণের ভাগ্য পরিবর্তন হয় না, এই জন্য যেহেতু আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি না। আচ্ছা, আমরা দল বদলায় যাই, আমরা নেতা বদলায় যাই। কাজে আমি মনে করি এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমার কিছু করার মতো কন্ট্রিবিউশন এখনো আমার আছে, আচ্ছা, এখনো আমি করতে পারবো বলে মনে করি। এখন তার জন্য ব্যক্তি হিসাবে করলে তো হবে না। আপনি একটা মিডিয়া হাউস করে মিডিয়া ভাই বলছেন, জি। আপনি দেশ সেবা করছেন, জি। দেশের জনগণের কল্যাণের কথা বলছেন, তো আমি তো মিডিয়া চালাতে পারবো না, আমার তো এখন আমি তৈরি করতে পারবো না, তাই না? জি। নতুন করে রাজনৈতিক দলও করতে পারবো না, সে করার সময় বয়স নাই। এটা ফারুক সাহেবের বয়স আছে, তারা এখন শুরু করতে পারতো রাজনীতি দল, কিন্তু হাবিব সাহেবেরও বয়স নাই। এখন আমাদেরকে একটা পরিপক্ক রাজনীতি দলে যেতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আমি রাজনীতি দলে
যোগদান করেছি, এবং আমি কোনো কম্পারেটিভ স্টেটমেন্ট দেব না। আমি কে ভালো কে মন্দ, একজন ভালোই মন্দ সেটা বলবো না, কিন্তু আমি মনে করি আমার কাছে, যেহেতু আমি দলবিহীন ছিলাম, আমার কাছে ভালো বিকল্প মনে হয়েছে জামাতকে, আমি সেই জন্য জামাতে অংশগ্রহণ করেছি। এই জন্য আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। মন্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে অনেকবার দিয়েছে, বহুবার দিয়েছে। অফার আমি আমার দলের থেকে পেয়েছি, অন্যভাবে আমাকে মূলা দেখা মন্ত্রী মানুষ দেওয়া হয়েছে। মন্ত্রী হওয়াটাই জীবনে আমার লক্ষ্য না। আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের ভাগ্য পরিবর্তন, যেটা আজকে আপনার সাবজেক্ট, সেই পরিবর্তনে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা। আজকে রেদওয়ানার সম্বন্ধে যে কথাটা বলা হচ্ছে, সব কিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা তার নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। কারণ সে শপথ নিয়েছিল কারোর প্রতি রাগ অনুরাগ বশবর্তী হয়ে কোনো কাজ করবে না, বিরাগের বশবর্তী কোনো কাজ করবে না। আচ্ছা, তার মানে সে কোনো একটি পক্ষের বিরাগের কাজ করেছে, তার বিরুদ্ধে কাজ করে, তাহলে সরাসরি শপথ লঙ্ঘন করেছে। এটা হাবিব সাহেব, ফারুক সাহেবের কাছে বললাম, জনগণের কাছে বললাম, যেই মহিলা যে মন্ত্রী শপথ করেছে আমি কোনো রাগ অনুরাগ বা কারোর বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না, জি। সেইখানে সে স্পষ্ট করে চ্যানেল আই নিউজে বলতেছে যে আমি উগ্রবাদীদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, অর্থাৎ উগ্রবাদীদের প্রতি সে বিরাগ আচরণ করেছে। উগ্রবাদী রাষ্ট্রের কাছে অপরাধী হবে তখনই যখন আদালত তাকে অপরাধী সাব্যস্ত করবে। যে কোনো মানুষ উগ্রবাদী হতে পারে, উগ্রবাদী মানে নেগেটিভ কিছু না। জি। আমি আমার দাবিতে অনড় থাকবো, আপোষহীন থাকবো, এটাকে অনেক উগ্রবাদী বলতে পারে। জি, আমি আপনাকে বাধ্য নাও করতে পারি, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না। আচ্ছা, আমি তো আপনার কোনো চাপ সৃষ্টি করছি না। জি। কাজে এইখানে আমি মনে করি ওনার এই বিচারের মধ্যে আনার দরকার। আর আমার যে অনেক মন্ত্রী বন্ধুরা রয়েছেন, দেখেন এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তাঘাটে নামে নাই। আমার ভাই হাবিব উইল বেয়ার মি আউট। অনেক বড় মন্ত্রী হয়েছেন যাদেরকে কোনদিন রাজপথে দেখা যায় নাই। অনেক বড় মন্ত্রী আছে, লন্ডন থেকে মন্ত্রী হয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব অত্যন্ত যোগ্য ব্যক্তি, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এই রাষ্ট্রের এই বৈষম্য কি বলে ওই স্বৈরাচার সরকার বা ফ্যাসিস্ট সরকার পতনে তার ন্যূনতম অবদান নাই। ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র, রাজপথে তার কোনো অবদান নাই। কাজে আজকে যারা মন্ত্রী হয়েছেন তারা মনে করেন না কেউ আন্দোলনের যোগ্যতার কারণে মন্ত্রী হয়েছে। তারা কি বিবেচনায় মন্ত্রী হয়েছে? এটা হালুয়া রুটি বখরার মন্ত্রী হয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দেখেন, জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর চেয়ে যারা মুরব্বী, যাদের কথা উনি না শুনলে উনারকে মানুষ ভালো বলবে না, এরকম একজন মন্ত্রীও নেই, এরকম একজন মন্ত্রীও নেই। উপদেষ্টা বানিয়ে ফেলেছেন, তো মন্ত্রী নাই। আর এমন মন্ত্রীদের বানাইছেন যারা অতীতে দেখা গেছে ওনার কথা উঠে বসে নাচে গায়, এরকম মন্ত্রী বানিয়েছেন। কাজে এখানে মন্ত্রীটা কেউ যোগ্যতার ভিত্তিতে হয় না, হয় নাই। এখানে মন্ত্রী যারা হয়েছেন, জি, মন্ত্রী যারা হয়েছেন তাদের বলেন তো কার কোন ফিল্ডে যোগ্যতা আছে। আচ্ছা। যেমন আমি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষামন্ত্রীতে বলি, জি, নকল ধরা তো মন্ত্রীর কাজ না। এই শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দেখান যেটা শিক্ষার প্রতি ইতিবাচক ছিল, এই শিক্ষার মন্ত্রীর একটি লেখা দেখান, একটি বক্তৃতা দেখান, একটি কলেজ বা ইউনিভার্সিটিতে তার বক্তৃতা দেখান, যে বক্তৃতায় উনি শিক্ষা সম্বন্ধে ভালো কথা বলেছেন। আসেন আপনার শিল্পমন্ত্রীর কাছে, আমি যদি একটার পর একটা বলি, আসেন আমার অর্থমন্ত্রীর কাছে। জি, অর্থমন্ত্রীর একটি বক্তব্য দেখান যেই বক্তব্যে উনি অতীতে এই দেশের অর্থনীতি কিভাবে সাজানো দরকার জি, বক্তব্য দিয়েছে। না, কিন্তু আপনি যে কথা বললেন তার সাথে যদিও আমার কথা বলা উচিত না, কিন্তু আপনি যে যুক্তিটা দিলেন, তারেক রহমানের চাইতে বয়সে বড় তিনি অর্থমন্ত্রী, তার আগে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমার ছিলেন। কথা ক্যাচিং ওয়ার্ডটা বুঝেন নাই? জি, উনি যাদের দ্বারা যাকে প্রমাণিত করতে পারবেন না জি, তাদের কাউকে পারেন নাই, আচ্ছা, কিন্তু যারা অলরেডি ওনার কথা উঠে আর বসে, জি, বয়সে বড় হোক, আপনি মহাসচিবকেও সেই কাতারে ফেলবেন? উনি তো এর কাতারে বাইরে, উনি কি এর কাতারে বাইরে? গত 15 বছরের অস্তিত্ব কি ওই ওই ওনার দয়া দাক্ষিণ্য বা ওই ছাড়া? আচ্ছা, কারণ এই বাস্তব কথাগুলো আমাদের পাবলিকলি বলেন না, আচ্ছা, বলেন না, কিন্তু
ইনার কেমিস্ট্রিটা অ্যানালাইজ করে দেখেন, ইনার কেমিস্ট্রি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখেন আচ্ছা আপনি অনেক নেতা যারা রাজপথে প্রচুর ত্যাগ স্বীকার করেছে, তারা সিনিয়র, তারা কি মন্ত্রী হয়েছে? আচ্ছা যারা হয়তো ওনার সঙ্গে ডিফার করতে পারে, ডিসপিউট করতে পারে, এরকম কি কেউ মন্ত্রী হয়েছে? আচ্ছা কাজে এটা আমি যাচ্ছি না, এটা তারেক রহমান সাহেবের জননেতা, তারেক রহমান সাহেবের ইচ্ছা, উনি মন্ত্রী পরিষদ বানাবেন ওনার কাজ করবেন সুবিধার জন্য। কিন্তু যেহেতু আপনি আমাকে মন্ত্রীর পদে বললেন, ফলে আমার তো এখানে আফসোস করার কিছু নাই, কারণ আমি তো ওই ক্যাটাগরির মধ্যে পড়ি না। আচ্ছা। এই প্রশ্নটা উত্তর দিতাম না, যেহেতু জি। আপনি আমাকে ব্যক্তিগত বলেছেন যে আমার মনে কোনো কষ্ট আছে কিনা। জি। আমি তো ওই গ্রুপের মধ্যে কখনোই পড়ি না, অতীতেও পড়ি নাই। আচ্ছা। এবং এই পড়ি নাই বলে 4-5 বার বহিষ্কার হয়েছি জি। দল থেকে, কিন্তু আবার দলে গিয়েছি। আচ্ছা। বুঝছেন না, কাজে আমার কোনো আক্ষেপ নাই। এবং এই ধরনের মন্ত্রী হওয়া আল্লাহর কাছে বলি কোনোদিন যেন না বানায়, যে এই মন্ত্রী অন্যের হুকুমে মন্ত্রণা চালাতে হবে, জি। এরকম মন্ত্রী না হওয়ার চেয়ে বাসায় বৈশা ওই নিজের ছেলে মেয়ের নাই নাতির পালা অনেক ভালো। আচ্ছা হাবিবুর রহমান হাবিব, আমরা আরেকটা প্রসঙ্গে কথা বলছি। আজকে আবারও আমরা দেখলাম যে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নামে চাঁদা তোলার পক্ষে মন্ত্রীর এক ধরনের বক্তব্য দেখলাম। সেখানে সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি বলেছেন যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই, তবে মালিক বা শ্রমিক সমিতি যদি নিবন্ধিত ও বৈধভাবে তাদের কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না, কারণ শ্রমিক ও মালিকরা তাদের কল্যাণে নেন, সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। তিনি পরিষ্কার করেছেন, আবারও ওই বক্তব্যকেই তিনি পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখন আপনি কি বলবেন যে কোন চাঁদা শ্রমিক এবং মালিকেরা তাদের কল্যাণে বাংলাদেশে নেয় এবং ঠিক তাদের কল্যাণে বাংলাদেশে কোন শ্রমিক সমিতি ব্যয় করে, এটা আপনার জানা আছে কিনা? আমি আপনার প্রশ্নের উত্তরের আগে একটা উত্তর দিয়ে আমি ক্লিয়ার হই। আমার ভাই ফারুক হাসান যেটা বললেন, এই কথাটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। সব জায়গায় বিএনপি জামাত দিতেছে, সব জায়গায় মামলা করেনি, বা সব জায়গায় জামাত দিতেছে বিএনপি মামলা করেনি। আমি তো বললাম যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে, ক্ষেত্র বিশেষে কিছু হয়েছে সেই জায়গাগুলি, ঢালাওভাবে তো এটা হয়নি। এবং এই নির্বাচনে প্রাণহানি হয়নি। আমি যখন 18 সালের নির্বাচনে আমার গুলি করা হয়েছিল, গুলি না লাগলেও পরে আমার ক্ষতবিক্ষত হেলিকপ্টার ঢাকা এসেছিলাম। 50 জন প্রার্থী আমরা আহত হয়েছিলাম, জি আলমগীরের উপর থেকে শুরু করে। জি এবং আমাদের 22 জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল, ফারুকের খোকন সহ। জি জি তো সেই হিসাবে নির্বাচন আমি বলছি যে কোথাও কোথাও হয়েছে, নির্দিষ্টভাবেই আমি অভিযোগ। আচ্ছা, পরিষ্কার। এবার যদি এবং ডিজি সাহেব রাতের বেলায় আমি বলেছিলাম যে এখানে কিন্তু ভোট গণনা কারচুপি হয়েছে, আচ্ছা আপনি রেজাল্টটা পাবলিশ করেন না। আচ্ছা তারপরে আমি বলার পরেও, আমি অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও উনি সাথে সাথে পাঠিয়েছেন, যেহেতু উনি জামাত ঘরানার লোক। আচ্ছা এবং পরে যখন এখান থেকে যখন ওনার আচ্ছা, আবার চিঠি শেষ করে দিয়ে ওই করা হলো, তখন ওই দিন রাত্রিবেলায় যদি নির্বাচন কমিশন পাঠাতেন যে এখানে কিন্তু এই দুইটা আসন নিয়ে সমস্যা আছে, তাহলে নির্বাচন কমিশন তখন তাদের গেজেটভুক্ত করার চিন্তা করতেন, তখন করেননি। এখন আমি আপনার কথায় আসি, সেটা হলো যে চাঁদাবাজির যে ব্যাপারটা আমি বলি, যেমন ধরেন কতগুলি আমি ওইভাবে বলতে না, ওর বলার পিছনে বলতে গিয়ে কীভাবে বলেছে আমি সঠিক জানি না। আমরা যেমন ধর আমাদের দলের আমরা চাঁদা দিই, চাঁদা দেন। হ্যাঁ, আমাদের দলের কার্যক্রম করার জন্য আমরা চাঁদা দিই না, আমার দলের স্টাফ আছে না, তাদের জন্য আমরা চাঁদা দিই না। প্রত্যেকটা ক্লাবের কে যারা সমিতির সদস্য বা ক্লাবের সদস্য তারা কি চাঁদা দেয় না? তাদের বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দেয়। তো পরিবহন শ্রমিকদের একটা সংগঠন আছে, ওদের কল্যাণ তহবিল আছে, সে কল্যাণ তহবিলে তারা টাকা জমা দেয়। তারা যখন একটা শ্রমিক বা একটা ড্রাইভার যখন আহত হয়, অসুস্থ হয়, তখন তারা সেখান থেকে তাদের একটা ভালো পরিমাণ টাকা কিন্তু সহায়তা করে। না, জমা দেয়া, আপনি যে সময় অ্যাসোসিয়েশনে টাকা জমা দেন, আমরাও এই জমা দেওয়া এক জিনিস আর তোলা তো আরেক জিনিস। না, তোলা না, ওইটা ওদের নির্দিষ্ট পাবলিকের ঘাড়ে পড়ে না, পাবলিকের ঘরে পড়বে না, পড়বে না। পাবলিকের ঘাড়ে কোনটা? একটা বাসের টিকিট যখন না, পাবলিকের ঘাড়ে কোনটা পড়ে? যেমন এখন ধরেন এই যে ঈদের সময় কিন্তু যে টিকিটটা আমার ঈশ্বরী থেকে আসতে এখন 700 টাকা নিচ্ছে, এটা যাওয়ার সময় হয়তো 1200-1500 টাকা। এখন সেই ক্ষেত্রে এইটা যখন সে ফিরে আসবে, প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে,
তখন তার ফিরে আসতে হবে, আচ্ছা ফাঁকা গাড়ি আসবে। জি। সেই কারণে অনেকেই এই জিনিসটাকে বলে যে অতিরিক্ত ভাড়া নেওয়া এই হচ্ছে। এই যুক্তি তার তারা এই দেয়, যুক্তি- কিন্তু আপনার ওই উত্তরাঞ্চলে আপনার পাবনা থেকে আমার যখন একটা পাবনার কথাই তো ট্রাক আমি বলছি। বেগুন ভর্তি একটা ট্রাক এইটা ঢাকায় হলো আসে, চাঁদাবাজি। জি ওইটা চাঁদাবাজির আমি ঘোর বিরোধী। আমার ট্রাকে ঘাটে ঘাটে আমাকে চাঁদা দিতে হবে, জি এইটা হলো চাঁদাবাজি। আচ্ছা এখন ওই চাঁদাবাজির আমি ভীষণ বিপক্ষে। আচ্ছা একটা ধরেন ট্রাক মাল নিয়ে কাঁচা মাল নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় 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 ঠেকাচ্ছে, পুলিশও টাকা নিচ্ছে, জি আর কিছু কিছু লোক টাকা নিচ্ছে। এইগুলি চাঁদাবাজি, এইগুলি চাঁদার ঘোর বিরোধী। আর কল্যাণ সমিতিতে যে টাকা জমা দেয় সে তার নিজের উপার্জিত টাকা, সেটা চাঁদাবাজি না। রাইট আমি সারাদিনে আমি 200 টাকা কামাই করলাম, সেখানে 20 টাকা বা 50 টাকা দিন, সেটা হলো তাদের হলো নিজেদের হলো ভবিষ্যতের জন্য তারা দেয়। আর যেটা জোর করে যেগুলো নিচ্ছে ওইগুলো চাঁদাবাজি, ওই চাঁদাবাজির পক্ষে আমি মোটেই না। পরিষ্কার। এখন আমি বলি, আক্তার ভাই যে কথাগুলো বলেছেন, আক্তার ভাইয়ের মতো আচ্ছা, আমাদের হাতে বলেছেন। সময় একেবারে হ্যাঁ, কম। আমি শেষ করে দিই। আমরা শেষের দিকে সেটা হলো প্রায়। এই, আক্তার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। জি আক্তার ভাই নিজেই একটা ইনস্টিটিউশন, আক্তার ভাই নিজে এমপি ছিলেন। আক্তার ভাই গিয়েছেন, এ ব্যাপারে ওনার সিদ্ধান্ত উনি নিয়েছেন, আমার বলার কিছু নেই। কিন্তু আক্তার ভাই বিএনপিতে 3 বার বহিষ্কার হয়েছে, জি আবার দল তাকে নিয়েছেন, তার 5 বার বহিষ্কার। এখন তারপরেও আক্তার ভাই কিন্তু বিএনপির কাছে বিএনপির আক্তার ভাই বলেই কিন্তু ছিলেন। কিন্তু জামাতে যখন গিয়েছেন তখন আর আক্তার ভাই এখন আর বিএনপির আক্তার ভাই নেই, জামাতের আক্তার ভাই হয়ে গেছে। এখন উনি যদি কমফোর্ট ফিল করেন, আর আক্তার ওই কথাটার সাথে আমি দ্বিমত করবো, জামাত ইসলাম কোনোভাবেই ধর্মীয় প্রতিনিধিত্ব করে না। জামাত ইসলামকে আমি একটা ইসলামিক দলই মনে করি না, কারণ এদের কর্মকাণ্ড মিথ্যা, চর্যবৃত্তি, এদের ভিতরে রন্ধে রন্ধে ভোট চুরি করা। আমাকে একজন অনেক বড় একজন কর্মকর্তা, মানে অফিসার, জাজ ধরেন, ও 2টা বোন থাকে বাইরে, আমাকে বললো হাই ভাই আমার 2টা বোন তো বাইরে আসে, আমি 2টা ভোট তো আপনাকে দিয়ে দিতে পারি, খবরদার আমার ভোট আমি আরেকজনের ভোট দিয়ে আমি ভোট নেবো, সিল মারবো, এটা আমি করবো না। আচ্ছা জামাতের কাছে এ কোনো ব্যাপারই না। আচ্ছা তারপর টাকার বিনিময়ে আচ্ছা টাকা দিয়ে ভোট কিনে, ওরে সর্বনাশ। আচ্ছা জান্নাতে টাকা দিয়ে যেভাবে ভোট কিনলো এবার, জি। আর জান্নাতে চুরি আর জান্নাতে মিথ্যা কথা, জি। এটা আমার আক্তার ভাই আমি বলবো যে একে তো ধরেন বাংলাদেশের অনেক ধরেন মুসলিম যারা মুসলিম কমিটি মানে যারা ধর্মীয় কমিটি আছে, জি। তার জামাত ইসলাম বলে তো জামাত ইসলাম করা মানে জাহান্নামে যাওয়া। ওরা বলে জামাত যখন বিএনপি না জামাত জাহান্নামে যাওয়া, আমি ওই কথা বলতে চাই না, আমি বলতেছি আমার কথা না, জামাত করা মানে এটা পাপ করা। আচ্ছা আক্তার ভাই আচ্ছা পরিষ্কার। সেই আক্তার ভাই, আক্তার দলকে সাহেব, মেজর ধর্মীয় আক্তার যেমন পরিচয় পাপ বলে, তা আমার করতেছেন বলার আপনার কিছু ভাষায়। রাশেদ, আপনি একটু রাশেদ খান ইস্যুতে একটু কথা বলতে চাই। আপনাদের দলের সাবেক সাধারণ সম্পাদক, তিনি নির্বাচন করলেন বিএনপির প্রতীক নিয়ে। আমরা জানি না আপনার দলের এখন সাধারণ সম্পাদক কে, গণ অধিকারের সাধারণ সম্পাদক আসলে কে, মানে এবং রাশেদ খান যদি এখন ফিরতে চায় নাকি আমরা ঠিক জানি না, মানে তাকে কি আপনারা দলে নেবেন নাকি আপনাদের দলের কি অবস্থা? দেখুন, রাজনীতিতে আসলে কেউ কাউকে জোর করে ধরে রাখতে পারে না। যেমন আমাদের আখতারুজ্জামান ভাই একসময় বিএনপিতে ছিলেন, এখন তিনি জামাত ইসলামের রাজনীতি করেন। ওনাকে কি কেউ জোর করে বান্দা এখন আবার বিএনপিতে নিতে পারবে? নেওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি চয়েস। তো আমাদের দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, সে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির হয়ে নির্বাচন করেছে, সে এখন বিএনপির নেতা। সুতরাং এই জায়গাতে আর কোনো আমি কমেন্ট করতে চাই না, সে এখন বিএনপির নেতা। সে যদি ফিরতে চাই, আমরা দলের হাইকমান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আর আমাদের এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছে আমাদের হাসান আল মামুন, কোটা আন্দোলনের যে আহ্বায়ক ছিল 18-তে, সে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিল, সে এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর আমরা খুব শীঘ্রই আমাদের দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদও প্রায় শেষের দিকে, আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের আয়োজন করব। আচ্ছা, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আবার আগের মতো এই সাংগঠনিক কার্যক্রমে ফিরবে বা কার্যক্রম চালাবে। এইটা গেল হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। আচ্ছা, টাকার যে বিষয়টা এখানে আমাদের হাবিব ভাই বলল, টাকার বিষয়টা আসলে দেখেন, বিগত কোনো নির্বাচনেই নির্বাচনের যে আচরণবিধি, এই আচরণবিধি কোনো দলেই পালন করে নাই, কোনো দল। ইভেন 2026 সালের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনেও 300 আসনের 300 জন প্রার্থী, সেটা জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন,
একজন ব্যক্তি হলফ করে বলতে পারবে না যে আমি নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ মান্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করি। আই ক্যান চ্যালেঞ্জ, কেউ পারবে না। নির্বাচনের যেমন ধরেন সময় আমি আপনাকে বলি সেই প্রতিযোগিতা হয় এবং নির্বাচন কমিশন কতটা স্ট্রিক্ট ছিলেন সেই বিষয়ে আপনি সেটা তো ভিন্ন বলতে বিষয়, পারেন। সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে, জি, সেটা আরেক দিকে যাবে। জি। আমি যদি খালি বলি যে আমি যদি শুধু বলি না, আপনি নিজেও নির্বাচন Yes, করেছেন, yes, আমি নিজেও প্রার্থী ছিলাম। আপনি হলফ করে আমার বলতে পারবেন যে আমার আপনি দ্বারা সমস্ত শতভাগ কিছু মান্য হয় নাই, আমার দ্বারা হয় নাই, কারণ আমাদের যে নির্বাচন এনভায়রনমেন্ট এটাই শেষ কথা হইতে কেন পারে। হয় নাই, কেন হয় নাই এটা নিয়ে তিনি একজন প্রার্থী ছিলেন, তিনি আগেও প্রার্থী ছিলেন, সুতরাং আমি এটাই বলছি। বাংলাদেশের এবং আইন তারপরে যদি অনুযায়ী আমি বোল্ডলি বলি, এখানে এসে আপনাদের দলের যারা নির্বাচন করেছেন একজনের কথা পরিষ্কার মনে আছে, তিনি বলেছেন যে নির্বাচন কমিশন যে কয়টা টাকা বেঁধে দিয়েছে খরচ হয় তার থেকে 3-4 গুণ। এখন সেটা দেখানোর সুযোগ নাই, বলার সুযোগ নাই পকেট থেকে, সেটা আর লম্বা আলোচনা। মেজর আক্তার, যেমন আপনাকে দিয়ে শেষ করি, ছোট্ট যদি একটু কমেন্ট করেন যে তিনি বলেছেন যে আপনি আসলে জামাত করছেন, জামাত যারা করে আসলে পাপ করে। আপনি এই বয়সে এসে এটা আসলে অন্যরা বলে, আমি বলিনি। না, এটা আমি বলবো হাবিব সাহেবের একটা নির্দয় মন্তব্য। হ্যাঁ, একজন আমার মানুষ- কথা বলিনি আক্তার ভাই, সরি। আচ্ছা না, ঠিক আছে, এটা একটি মানে অন্যদের কথা আমি বলছি। অন্যদের কথা আমি যারাই করেছেন নির্দয় বক্তব্য, কারণ প্রতিটি মানুষের, যেটা ফারুক সাহেব বললেন, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। জি, এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই ভালো না মন্দ সেটা জনগণই মূল্যায়ন করবে। এখন ব্যক্তিগতভাবে বা কোনো একটা অংশ হয়তো এটা সমালোচনা করতে পারে, কিন্তু না, আপনি একজন সবচেয়ে বড়, আপনাকে নিয়ে যে কথাটা সবচেয়ে মানে সবাই তোলে যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, আসলে জামায়াত আচ্ছা, আমি একটা এই সবসময় জিনিসটা- এই ট্যাগটা জামায়াতের আছে। এই বিতর্কটা জি। অনেক হয়েছে। আমি বলতে চাচ্ছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলাম বলেই জি, আমি কি নামাজ পড়তে পারবো না? তখন তো নামাজ বিএনপির লোকজন না, নামাজ তখন তো আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে যে আমাকে তো নামাজ পড়ার জন্য তখন দৌড়াইছে। আচ্ছা, কাজে বীর মুক্তিযোদ্ধা নামাজ পড়তে পারবো না? এখন আমি কি নামাজ পড়ার জন্য আমি কি পাকিস্তানে যেতে পারবো না? আমি কি ইসলামে যেতে পারবো না? আমি কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না? আমরা কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করি নাই? না, একজন বীর মুক্তিযোদ্ধা যখন হন, না, কাজে বীর মুক্তিযোদ্ধা হলে তার মাথার মধ্যে থাকে যে পাকিস্তান যেই জিনিসগুলো ঘটিয়ে গেছে এই দেশে, সেটা তো- তারপরে তাহলে আর আমি তাদের তো সাথে বলছি বন্ধুত্ব- পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমার সামনে তো জামাত ছিল না। আমি যখন যে জায়গা দখল করেছি, যেখানে জায়গায় যুদ্ধ করছি, পাকিস্তানি ক্যাম্পে যুদ্ধ আটক করেছি। আমি তো রাজাকার ক্যাম্পে আক্রমণ করিনি, আর রাজাকার কোনো ক্যাম্প ছিল না। রাজাকার ব্রিজ পার দিত, করতো। কিন্তু বিষয়গুলো আমরা এখন যাচ্ছি না। একটা জিনিস বলি যে আমি একজনকে দোষারোপ করব, আওয়ামী লীগের যে বয়ানটা দিয়ে আসছে, আওয়ামী লীগ তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলছে। এবং আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি, বিএনপিতে একটা লোককে দেখি না এটা প্রতিবাদ করতে। সেদিন প্রকাশ্যে বলছে রাজাকার ছিল। তো কই, সেদিন তো রাজাকার হিসেবে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ী করা হয়েছে। আমাদের বিএনপি কোটি কোটি নেতা কর্মী আছে, কই কাউকে তো এই রাস্তায় বেরিয়ে আসতে। কাজে এই বিষয়গুলো একপাক্ষিক, অভিযোগ অন্যের বিরুদ্ধে আনা, অভিযোগ আনতেই পারে, অভিযোগ তার অধিকার আছে। কিন্তু বিষয়টা হলো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদি আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাই, তাহলে অবশ্যই আপনি আমার বিচার করতে পারবেন। আচ্ছা, কিন্তু আমি যদি স্বাধীনতা সংরক্ষণ করার আমরা জন্য, একদম শেষে, জি, আমি যদি স্বাধীনতা সংরক্ষণ করার জন্য, জি, সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য আমি যদি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লড়ি, এটা কি অন্যায় বলবেন? জিয়াউর রহমান কি লড়ে নাই? আচ্ছা, জিয়াউর রহমান কি লড়ে নাই? আচ্ছা, পরিষ্কার। জিয়াউর রহমান কি এই যুদ্ধে পরাজিত হয় নাই? আচ্ছা, পরিষ্কার। জিয়াউর রহমান কি মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয় নাই? আচ্ছা, তাহলে এই ইতিহাসগুলোকে আমরা কিভাবে দেখব? আচ্ছা, হাবিব ভাইকে দেন 2 মিনিট কথা 30 বলো। সেকেন্ড, না 2 মিনিট সময় না, হয়তো ম্যাক্সিমাম 30 সেকেন্ড। হাবিব ভাই, আমি আক্তার ভাইকে বিনয়ের সাথে বলবো, আমরা হাজারো না লাখো মানুষ প্রতিবাদ করেছি, আমি নিজে প্রতিবাদ করেছি। জিয়া রহমানকে মুক্তিযোদ্ধা বললে জেলে নিয়ে যাবে, মামলা হবে, জেনে শুনেও গিয়ে বলেছি। জিয়া রহমান নিজেকে সুপ্রিম অথরিটি প্রথমে যুদ্ধ ঘোষণা করে, পরে অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলছে। এটা বারবার বলেছি, শতবার বলেছি। আর একটা কথা, যে এই যে হিসাবের যে ব্যাপারটা, হিসাব যে আমরা যারা নমিনেশন জমা দেই, আগে যখন লাগতো 91 সালে তখন 3 লাখ টাকা ছিল, এখন